নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প নাটকের দল। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চারপাশে ধুধু অন্ধকার মাঠ, মাঝে একতলা বাড়িটায় আলো জ্বলছে। ঝিঁঝি ডাকছে বাইরে। বাড়িটার সামনের ঘরে চেয়ার টেবিলে বসে এক মনে গল্প লিখে যাচ্ছেন বিখ্যাত লেখক সাগর দেবনাথ। মাথা নিচে অবস্থাতেই টের পেলেন খোলা দরজার সামনে এসে দাঁড়ালো কেউ। মুখ তুললেন। একজন নয়, বেশ কয়েকজন। মাঝেটি পাজামা পাঞ্জাবি পরা ভদ্রস্থ চেহারার লোক। বলল, আপনাকে বোধহয় বিরক্ত করলাম, কটা কথা ছিল, ভেতরে আসবো? এসো। হাতের পেন নামিয়ে বললেন সাগর দেবনাথ। ভদ্রস্থ চেহারা যুবকটি প্রথমে ঢুকলো ঘরে। পেছন পেছন অন্যরাও ঢুকছে। তাদের হেটোমেঠো চেহারা। সাগরবাবু বললেন, তা আদি খেতা করে সবাই দরজা ডিঙিয়ে ঢুকছো কেন? দেয়াল ভেদ করেই চলে এসো দেখি। যুবকটির হতভম্ব অবস্থা। বাকিদের চোখ বড় বড়। যুবকটি বিস্ময়ের গলায় বলে উঠল, কি করে বুঝলেন আমাদের? দুহাত মাথার উপরে তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে সাগরবাবু বললেন, তোমাদের নিয়ে তো কম গল্প লিখিনি, তারপরেও যদি চিনতে না পারি আমার লেখালেখিটাই বৃথা। ধরা যখন পড়ে গিয়েছে, এখনো যারা ঢুকছিল দরজা দিয়ে, তারা সেখান দিয়ে না এসে দেয়াল ভেদ করে ঢুকে পড়ল। সকলেই ভীষণ আশ্চর্য হয়ে তাকিয়ে আছে সাগরবাবুর দিকে। ভদ্রস্থ চেহারা ছেলেটি বোঝাই যাচ্ছে এদের নেতা। আন্দাজ করা মাত্র বলে উঠল, স্যার, আপনার নামটা একটু জানতে পারি? লেখা হয়তো পড়েছি, আপনাকে চোখে দেখার সৌভাগ্য হয়নি। সাগর দেবনাথ, গাম্ভীর্যের সঙ্গে বললেন সাগরবাবু। জিভ কেটে লজ্জায় মাথা নাড়তে নাড়তে যুবকটি বলে উঠল, ছি 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 ছি, আপনাকে আমার চেনা উচিত ছিল। আপনি বিরাট সাহিত্যিক। বইয়ের ব্লার্বে আপনার ফটো আছে, তবে সেটা ইয়াং বয়সের। কিন্তু টিভি টক শোতে তো আপনাকে দেখাতো। এই দেখাতো মানে? পাস্ট টেন্স কেন? কদিন আগেও তো টক শোতে বসেছি, পরেও বসবো। চ্যানেলগুলো থেকে হামেশাই ডাকে, আমি সময় দিতে পারি না। শ্লাঘার গলায় বললেন সাগরবাবু। নেতা বলল, আসলে আমি তো পাস্ট টেন্স। এখন আর টিভির আলো সহ্য হয় না, ধাঁধিয়ে যায় চোখ। যাই হোক, আপনার লেখার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। ভূতের গল্প সত্যিই আপনি দারুণ লেখেন। অন্য গল্প উপন্যাসও বেশ ভালো। আপনার একটা গল্পের নাট্যরূপ দিয়েছিলাম আমরা, এই পাড়ার বাচ্চাদের দিয়ে করিয়েছিলাম নাটকটা। তাই নাকি? আমাকে ডাকলে না কেন? দেখতে যেতাম। খুশির সঙ্গে খানিকটা আবেগ ঝরে পড়ল সাগরবাবুর গলায়। নেতা বলল, আপনি স্বনামধন্য লেখক, আমাদের মতো লোকের কাছে দূরের নক্ষত্র। আপনাকে নিমন্ত্রণ করার সাহস করে উঠতে পারিনি আর কি। নেতার দুপাশে যারা দাঁড়িয়ে আছে, কথোপকথনের সময় একবার নেতার দিকে তাকাচ্ছে, পরের বার সাগরবাবুর দিকে। বইপত্র পড়ার চেহারা এদের নয়। সাগরবাবু কতটা খ্যাতিমান বুঝে নিচ্ছে নেতার কথা শুনে। সাগরবাবু বলে ওঠেন, তা বলো, আমার কাছে আগমনের কারণটা কি? তার আগে আপনি বলুন, এই জীবিতদের সঙ্গে আমাদের তফাৎটা কি করে করেন? কৌতূহলের সঙ্গে আবদার মিশিয়ে জানতে চাইল নেতা। সাগরবাবু বললেন, এই সামান্য কিছু পর্যবেক্ষণ, লোকে খেয়াল করে না, তাই ধরতে পারে না। প্রথমটা তো খুবই সোজা, এই তোমাদের ছায়া পড়ে না। পড়ে না জেনেও ওরা মন খারাপের দৃষ্টি নিয়ে যে যার পায়ের তলার মেঝে চোখ বুলিয়ে নিল। সাগরবাবু বলেই যাচ্ছেন, দ্বিতীয় হাওয়াতে তোমাদের পোশাক চুল নড়ে না, কারণ শরীর ও পোশাক দুটোই তো ফলস। থার্ড হচ্ছে তোমাদের কণ্ঠস্বর অনেকটা হাত মাইকের আওয়াজের মতো, রক্ত মাংসের শরীর থেকে বেরোয় না তো, তাই অমন। আর ফোর্থ, তোমরা যদি কোনো ঘড়ির কাছাকাছি থাকো, তাহলে তার কাঁটাটি একেবারে স্থির হয়ে যায়। যেমন এ ঘরের দেয়াল ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছে, আমার হাত ঘড়ির একই অবস্থা। আসলে ঘড়ির কাঁটা তো ভবিষ্যতের দিকে যায়, আর তোমরা তো অতীত। তোমাদের উপস্থিতিতে থেমে যায় তার কাজ। পুরোটা শুনে দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে নেতা কপালে হাত চাপড়ে মেঝে বসে পড়ল। বলল, আপনি তো অবাক করলেন মশাই। আমাদের যে এত উইক পয়েন্ট আছে জানতামই না। ছায়া ব্যাপারটা অবশ্যই জানি,
তা আপনি এসব কথা আবার গল্পে লিখে দেননি তো? নেতার দেখা দেখি বাকিরাও বসে পড়েছে। সাগরবাবু বললেন, না না, ও সব কিছু লিখিনি। লিখলে ভূত নিয়ে সমস্ত রহস্য নষ্ট হয়ে যাবে, গল্প জমবে না। নেতা স্বস্তির গলায় বলল, যাক, বাঁচালেন। দরকারে বিভিন্ন চেহারা ধারণ করতে হয় তো আমাদের। আপনার পয়েন্টগুলো জানাজানি হলে ধরা পড়ে যাব। এবার বলো দেখি, কেন এসেছো? বলে তাড়াতাড়ি দূর হও, লেখা চাপ আছে হে আমার। বললেন সাগর দেবনাথ। মেঝে বসে থেকেই নেতা যুবকটি বলতে লাগলো, আমাদের একটা অনুরোধ আছে স্যার, আপনি কিন্তু না করতে পারবেন না। আমাদের মতো হতভাগ্যদের মুখ চেয়ে এটুকু আপনাকে করতেই হবে। ও বাবা, হতভাগ্য কেন হে? মানুষকে তো একদিন মরতেই হবে। বললেন সাগরবাবু। নেতা বলল, ভূত সমাজের একটা ব্যাপার আপনি জানেন না? না মরলে অবশ্যই জানা সম্ভব নয়। আমরা যারা অপঘাতে মরেছি তাদের সঙ্গে স্বাভাবিক মৃত্যুর ভূতেরা যে মেশে না, এও জ্ঞান করে। উড়িয়ে বাবা, তাই নাকি? না, এই ব্যাপারটা আমার জানা ছিল না। তার মানে তোমাদের এই দলটার সকলেরই অপঘাতে মৃত্যু? হ্যাঁ স্যার, কেউ অ্যাক্সিডেন্টে মরেছি, কেউ বা আত্মহত্যা। বুঝলাম। এবার আসল কথাটা বলো দেখি, কেন এসেছো আমার কাছে? করুণ মুখ করে নেতা বলতে থাকে, এই স্যার, আমরা এই বাড়িতে ডেরা বেঁধেছিলাম। বাড়িটা কিনে আপনি বসবাস শুরু করার কারণে আমরা তো বাস্তুচ্যুত হয়েছি। আপনি যদি প্লিজ বাড়িটা ছেড়ে চলে যান, আমাদের বড় উপকার হয়। এবার একটু মাথা গরম হলো সাগরবাবুর। বলে উঠলেন, বাহ, বেশ মজা তো। টাকা দিয়ে বাড়ি কিনলাম, সেটা জলে যাবে নাকি? বাড়ির মালিক টাকা ফেরত দেবে আমায়। এই বাড়িটা তো কিনেছেন জলের দরে, টাকাটা না হয় জলেই যাক। এই গ্রামের সকলেই তো বাড়িটা কিনতে বারণ করেছিল আপনাকে, বলেছিল ভূতের বাড়ি, তবুও আপনি কিনলেন। এসে থেকে লেখালেখি করছেন, বুঝলাম জ্ঞানী গুণী মানুষ, তাই অন্যভাবে ভয় দেখানোর চেষ্টা করিনি, একেবারে সরাসরি কথা বলতে এলাম। বলি, অন্যভাবে ভয় দেখিয়ে কোনো লাভ হতো না, নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের পরিচয় জানার পরও জমিয়ে গল্প করছি। তাছাড়া একটা ব্যাপার বুঝতে পারি না, ভূতেদের আবার ঘর বাড়ির দরকার পড়ে কেন? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির প্রয়োজনও তো ফুরোয়। বাইরের প্রকৃতি তখন তাদের বাসস্থান। এটা একটু অবিবেচকের মতো কথা হয়ে গেল না স্যার? ভূতেদের সম্বন্ধে আপনার এত জ্ঞান, আর এইটুকু জানেন না? দিনের আলো আমরা ঠিক সইতে পারি না, বড় অস্বস্তি হয়। ছায়া অন্ধকার খুঁজে ঘাপটি মেরে থাকি, সূর্য না ডোবা অবধি স্বস্তি নেই। আমরা মূলত দিনের বেলাতেই এ বাড়িতে ঘাঁটি গাড়ি, রেস্ট নিই, নিজেদের মধ্যে হাসি মজা করি, আবার নাটকের রিহার্সালও দিই। নেতার কথা কেড়ে নিয়ে সাগরবাবু অবাক গলায় বললেন, এই রিহার্সাল? ও বাবা, তা তোমাদের নাটক মঞ্চস্থ হয় কোথায় শুনি? এই পঞ্চায়েতের কমিউনিটি হলে, রাতের শো। অমাবস্যায় রাতকেই বেছে নেওয়া হয় কিনা। বলল নেতা। ডানহাতি ভূতটা বলে উঠল, সাধারণ ভূতেরা আমাদের নাটক দেখতে আসে, আরো অনেক ভূতেদের নাটকের দল আছে, নাটকের কম্পিটিশনও হয়। ওরে বাবা, এত কিছু তো জানতাম না। নাটক তো ভালো উদ্যোগ, তো এই বাড়িতে রিহার্সাল দাও না তোমরা, আমার কোনো অসুবিধে নেই। শুধু তোমাদের দেখতে বা শুনতে না পেলেই হলো। এই ব্যাপারটা তো পুরোটাই তোমাদের হাতে, তোমরা নিজেদের মতো থাকো। উত্তরে নেতা বলল, অসুবিধে আমাদের আছে, অসুবিধে আছে। জীবন্ত কেউ আশেপাশে থাকলে আমরা ঠিক ফ্রি হতে পারি না। তারপর তো আছে তেল সাবানের গন্ধ, পেঁয়াজ রসুনের রান্না, এইসব একেবারে সহ্য হয় না আমাদের। নেতার বাঁদিকে বসে থাকা ভূত খেয়াল করায়, আর ডিম, হ্যাঁ ডিম ভাজা, সেটা গন্ধে ভীষণ গা গোলায় আমাদের। আপনি এসেছেন 4 দিন হয়ে গেল, সব কিছুই আপনি বড় বেশি বেশি ব্যবহার করেন। নেতার কথা শেষ হতেই সাগরবাবু বলে উঠলেন, তাহলে তো আর কিছু করার নেই। তোমরা যদি আমার সঙ্গে থাকতে না পারো তো বিদেয় হও। সামনে পুজো, 10টা পুজোর সংখ্যায় লেখা দেব, কথা দিয়েছি। কলকাতার বাড়িতে বসে তো আর লিখতে পারছি না। গত কয়েক বছর ধরে পাড়ার মাঠে পূজা পার্বণ বড় বেড়েছে, রাত দিন মাইকের আওয়াজ। নিরালায় বসে লিখবো বলে বাড়িটা কিনলাম, মোবাইল ফোনটা অবধি আনিনি। তোমাদের কথায় উঠে যাবো? ও সব হবে না। ভূতের দল নড়ে না, কোঁজ হয়ে বসে থাকে। চেয়ার ছেলে উঠে পড়লেন সাগরবাবু। বললেন, যাই, একটু চা অমলেট বানাই, বড্ড খিদে খিদে পাচ্ছে। ডিম ভাজা চা নিয়ে টেবিলে যখন ফিরলেন সাগরবাবু, ভূতগুলো তখন সব ভোঁ ভা।
মাঝের 4 দিন আর কোনো অনুরোধ নিয়ে আসেনি ওরা। গতকাল সাগরবাবু কলকাতায় গিয়েছিলেন এক সম্পাদকের কাছে জমা দিতে লেখা। রাতটা কাটালেন কলকাতার বাড়িতে। কাজের লোক জবার মা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, ওর কাছেই বাড়ির একটা চাবি দেওয়া আছে। সকালের জল খাবার খেয়ে গ্রামে সদ্য কেনা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাগরবাবু। ট্রেন লেট করেন, সঠিক সময়ে পৌঁছেছেন। প্ল্যাটফর্ম থেকে নেমে একটাও রিক্সা পাওয়া গেল না, হেঁটেই ফিরতে হচ্ছে। বড় রাস্তা ছেড়ে মাঠের পথ ধরবেন, এমন সময় মোড়ের মুদিখানা থেকে উড়ে এলো একটা ছেলে। বলল, বাবু, এটা দাঁড়িয়ে যান, নিয়ে যান এই আপনার জিনিসগুলো। সাগরবাবু অবাক, তিনি তো কোনো কিছুর অর্ডার করেননি। দোকানের ছেলেটাকে বললেনও সে কথা। ছেলেটা বলল, না না, আপনি লিস্ট দেননি। আপনার বাড়িতে কাজ করে গিরিধারী, শেড দিয়ে এসেছে কাল, এখনো তো নিতে এলো না। মালিক আপনাকে দেখতে পেয়ে এই আমাকে পাঠালো ডেকে এগুলো দিয়ে দিতে। সাগরবাবু বুঝলেন কোথাও একটা বড় গন্ডগোল হচ্ছে। মুদিখানার মালিকের সঙ্গে কথা বলতে এগোলেন। বিষয়টা পরিষ্কার হয়ে গেল গিরিধারীর বাড়ি এসে। মুদিখানার মালিক আর সাগরবাবু একসঙ্গে এসেছেন। মালিক অবশ্য এখনো ধাঁধাটা কাটিয়ে উঠতে পারেনি। গিরিধারীর নাম ধরে হাঁক দেওয়া হয়েছে ওদের দাওয়ায় এসে। বেরিয়ে এলো তার মা। বলেছিল, ছেলে তো বাবা 4 দিন ধরে জ্বরে পড়ে রয়েছে, শরীর খুব দুর্বল, বলো কি বলবে। মুদিখানার মালিক জটুবাবু তো বিরাট খেপে গেলেন। বলেছিলেন, বললেই হলো, 4 দিন ধরে জ্বর, কালই তো গিয়েছিল আমার দোকানে। গিরিধারীর পরনে কি ছিল, দোকানে গিয়ে কি বলেছে, পরের পর বলতে লাগলেন জটুবাবু। ওই চই শুনে মাঝপথে উঠে এসেছিল গিরিধারী। উস্কো খুস্কো চুল, রক্ত জবা চোখ, চেহারাই বলে দিচ্ছে গায়ে এখনো জ্বর। গিরিধারী জানালো সে মোটেই দোকানে যায়নি। সাগরবাবুর কাছে কাজ করা তো দূরের কথা, মানুষটিকে আজ সে প্রথমবার দেখছে। জটুবাবু থ। তার কনুই ধরে সাগরবাবু সদরের বাইরে নিয়ে এসেছেন। জটুবাবু বলছেন, ব্যাপারটা কি মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। জটুবাবুর হাত ছেড়ে দিয়ে সাগরবাবু বললেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আর কটা দিন দেখেনি, পরে সব বলবো। এবার থেকে আমি নিজে গিয়ে অর্ডার দিলে তবেই জিনিস পাঠাবেন, অন্য কারো কথায় নয়। নির্দেশ শুনে ঘাড় কাত করলেন জটুবাবু। বললেন, সে না হয় হলো, ষড়যন্ত্রের ব্যাপারটা একটু খোলসা করুন না। এত পেঁচালো ষড়যন্ত্রই প্রথম দেখছি, একই চেহারার দুটো মানুষ। কথার উত্তর না দিয়ে বাড়ির রাস্তা ধরলেন সাগরবাবু। জটুবাবু এগোলেন দোকানের উদ্দেশ্যে। বিড়বিড় করেই যাচ্ছেন, বড় গোলমেলে ষড়যন্ত্র বাপু, বড় গোলমেলে ষড়যন্ত্র, কি ভীষণ জটিল ব্যাপার। হ্যাঁ, বাড়ি এসে লেখায় বসেছেন সাগরবাবু। ভাবনার জন্য মুখ তুলেছেন। এবার আর দরজা দিয়ে নয়, সরাসরি সামনেই উদয় হলো সেই নেতা। পাশাপাশি অন্য ভূতেরা ফুটে উঠছে এক এক করে। মিটিমিটি হাসি সহ নেতা বলল, আজকে খেলাটা কেমন বুঝলেন? দেখতে পারবেন এখানে নাটকের চর্চা করি আমরা, অভিনয় কোনো খুঁত পাবেন না। ও তুমি যতই কায়দা করো, আমি এই বাড়ি থেকে নড়ছি না। এত শান্ত নিরিবিলি জায়গা আগে কখনো পাইনি। লেখা একেবারে তত্তর করে এগোচ্ছে। কেন জেদ করছেন স্যার? আপনার কলকাতার বাড়িতেও তো কোনো হট্টগোল নেই। দোতলা বাড়িতে একা থাকেন, স্ত্রী গত হয়েছেন, বিয়ে হয়ে গিয়েছে মেয়ের, ছেলে তো বিদেশে থাকে। ও বাবা, এত খবর জোগাড় করলে কি করে? প্রতিপক্ষের দুর্বলতাগুলো জানার জন্য খবর তো নিতেই হবে স্যার। আপনি যখন কলকাতায় গেলেন, দলের একজনকে আপনার পিছনে পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটা ঠিকই, আপনার বাড়ির পাশে ক্লাবের ছেলেরা কারণে অকারণে বড্ড মাইক বাজায়, দিন রাত হইচই করে। তাতে অসুবিধে কি? লেখার সময় একটু কানে তুলো গুঁজে নিলেই হয়। শোনো ভাই, আমার মতো লেখালেখি তো করনি কোনোদিন, কনসেন্ট্রেশন ব্যাপারটা ঠিক বুঝবে না। যে শব্দ শুনতে চাইবো না সেটাই কানে এসে সিঁধবে। দেখ, আপাতত কেটে পড়ো, নয়তো আমি আবার ডিম ভাজা বানাতে বসবো। বিরক্তি ফুটে উঠল নেতার মুখে। সে বলল, আর যে খেলাটা দেখলেন নমুনা মাত্র। ভদ্রভাবে বলছি কলকাতায় ফিরে যান, না হলে কপালে দুঃখ আছে আপনার। তোমরা যা পারো করে নাও, যা পারো করে নাও। বলে সাগরবাবু চেয়ার ছেড়ে উঠতে যাচ্ছিলেন। ওরা হঠাৎ মিলিয়ে গেল হাওয়ায়। পরের দিন শান্তিতেই কাটলো। আজ সাগরবাবুর ঘুম ভাঙলো বাচ্চাদের হইচইয়ে। প্রথমে ভেবেছিলেন পাখির ডাক, আওয়াজ ক্রমশ বাড়তে থাকায় ব্যাপারটা পরিষ্কার হলো। দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালেন।
বাড়ির সামনে বাচ্চাদের লম্বা লাইন, তাদের পিঠে অতি সাধারণ স্কুল ব্যাগ, পরনে ধূসর হয়ে যাওয়া ইউনিফর্ম। একই গ্রামের স্কুলেরই ছাত্র। আন্দাজ করাটা শক্ত নয়। দুজন মাস্টার মশাই গোছের লোক লাইন সামলাচ্ছেন। আপনি আজ খাওয়াচ্ছেন শুনে একটা স্টুডেন্টও ডুব মারেননি। 100% অ্যাটেন্ডেন্স একেবারে। আমি খাওয়াবো কখন বললাম? যেন আকাশ থেকে পড়লেন সাগরবাবু। মাস্টারমশাই বললেন, এ কি স্যার, এর মধ্যেই ভুলে গেলেন? ভুলে যাওয়ার মতো বয়স অবশ্য আপনার হয়নি। কাল যে আমার ঘরে গিয়ে প্রস্তাব রাখলেন আজ আপনার জন্মদিন, সকল স্টুডেন্টদের মিষ্টি মুখ করাতে চান, সকাল সকাল চলে আসতে বললেন। আপনি চলে আসার পর আমি প্রত্যেকটা ক্লাস ঘরে গিয়ে সুখবরটা দিয়ে এলাম। হেডমাস্টার হওয়ার পর থেকে এত ভালো খবর ছাত্রদের কখনো দিতে পারিনি কিনা। সাগরবাবু বুঝতে বাকি রইল না আবার সেই ভূতের নেতার কারসাজি। প্রধান শিক্ষককে বললেন, স্টুডেন্টদের মিষ্টি খাওয়ার টাকা আমি দিয়ে দিচ্ছি, স্কুলেই আপনারা খাইয়ে দেবেন। তবে আমি কিন্তু আপনার কাছে কাল যাইনি, আপনাদের স্কুলটাই আমি চিনি না। এটা অন্য আরেকজনের কাজ। সে আমাকে নানাভাবে পেঁচে ফেলার চেষ্টা করছে। সন্ধেবেলা আপনার স্কুলের গ্রামের মাতব্বরদের একবার ডাকুন দেখি, আমার কিছু বলার আছে। তাহলে কি এই আপনার যমজ ভাই এসেছিল? জানতে চাইলেন হেডমাস্টার। উত্তর না দিয়ে মিষ্টির টাকা আনতে সাগরবাবু দরজার দিকে ঘুরে গেলেন। স্কুলের মিটিংটা ভালোই হলো। মুদিখানার মালিক জটুবাবুও ছিলেন। সাগরবাবুর কেমন যেন সন্দেহ হচ্ছিল নাটক দলের কটা ভূতও এদের দলে মিশে আছে। তোয়াক্কা না করে সাগরবাবু মাতব্বরদের জানালেন ভূতগুলো তাকে কিভাবে হেনস্থা করছে। ভূত কিভাবে চিনতে হয় সেটাও জানিয়ে দিলেন। মাতব্বর আশ্বস্ত করেছেন সাগরবাবুকে। বলেছেন তিনি যেন এখানকার বাড়িতে একেবারে গেড়ে বসে থাকেন। তারাও ভূতেদের ব্যাপারটায় সতর্ক থাকবে, যাতে তার সাথে আর কোনো রকম ভুল বোঝাবুঝি না হয়। মিটিং থেকে ফিরে লেখার টেবিলে বসেছেন সাগরবাবু। ভূতগুলোর জ্বালায় লেখা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে তার। সম্পাদকেরা বসে আছেন অধীর অপেক্ষায়। এটা কিন্তু ভালো করলেন না স্যার। সেই হাত মাইকের মতো কণ্ঠস্বর। মুখ তুললেন সাগরবাবু। সামনে পাজামা পাঞ্জাবি পরা ভূতের নেতা দাঁড়িয়ে আছে, পাশে গোটা কয়েক চেলা। আন্দাজ করতে পারলেও সাগরবাবু জানতে চাইলেন, কোনটা বলো দেখি। এই যে গ্রামের লোককে জানিয়ে এলেন আমাদের কিভাবে চিনে নিতে হয়। তাড়াতে হয় পেঁয়াজ রসুন ডিম ভাজা খেয়ে। এই গ্রামে ঘোরাঘুরি করা তো বন্ধ হলো আমাদের। নাটকের চরিত্র ফুটিয়ে তোলার জন্য দেহ ধারণ করে আমরা মানুষজনের সঙ্গে মিশি, সব পণ্ড হলো। বিরাট ক্ষতি করলেন আমাদের। এর শাস্তি আপনাকে পেতে হবে। কিছু খুচরো ছ্যাবলামো ছাড়া তো কিছুই করতে পারবে না তোমরা। তোমাদের দৌড় আমার জানা আছে। ভূতেদের ক্ষমতাবান বানিয়েছি এই আমরা গল্প লিখে। যা এখনো লিখতে পারেননি এবার সেটাই দেখবেন। কথা শেষ করে চেলা সমেত উধাও হলো নেতা। বাঁকা হাসি ফুটে উঠল সাগরবাবুর ঠোঁটে। ফের লেখায় মন দিলেন। চারপাশের মাঠ জুড়ে ভোরের নরম আলো, মিষ্টি একটা হাওয়া বইছে। বারান্দায় পায়চারি করতে করতে দাঁত ব্রাশ করছেন সাগরবাবু। টানা কদিন নিরুপদ্রবে লিখতে পেরেছেন। মনে হচ্ছে সামান্য দেরি হলেও পুজোর সংখ্যার লেখাগুলো দিয়ে দিতে পারবেন। ভাবনা হোঁচট খেল মাঠের রাস্তা ধরে একজনকে ছুটে আসতে দেখে। মুদিখানার মালিক জটুবাবু না? হ্যাঁ, জটুবাবুই তো। বারান্দার সিঁড়ি বেয়ে উঠে এলেন, হাতে খবরের কাগজ। সাগরবাবু চট করে একবার দেখে নিলেন মানুষটা ছায়া পড়ছে কিনা। হ্যাঁ, ওই তো পড়েছে। জটুবাবু হাঁপাতে হাঁপাতে বলছেন, কাগজে কি বেরিয়েছে দেখেছেন? এক্ষুনি দেখুন দেখুন। পাতাটা জটুবাবু খুলেই এনেছেন। খবরটা পড়তে লাগলেন সাগরবাবু। হেডিং হচ্ছে লেখকের রহস্যজনক মৃত্যু। বড় করেই বেরিয়েছে খবর। ছোট করলে দাঁড়ায়, সকালে কাজ করতে এসে কাজের মহিলা প্রখ্যাত সাহিত্যিক সাগর দেবনাথকে বাড়ির দোরগোড়ায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রচন্ড ভয় পেয়ে কাজের মহিলা পাড়ার লোক ডেকে নিয়ে আসে। মৃতদেহ ততক্ষণে উধাও। মনে করা হচ্ছে আততায়ী দেহ সরিয়ে ফেলেছে। তদন্তে নেমেছে পুলিশ। বুক ধরপড়, মাথা ভোঁ ভোঁ, যা যা হওয়ার সব হচ্ছে সাগরবাবুর। বলে উঠলেন, এবার মারাত্মক কাণ্ড ঘটিয়েছে দেখছি এরা। দলের একজন বাড়িটা দেখে এসেছিল, তখনই বলেছিল সে কথা। এক্ষুনি কলকাতায় ফিরতে হবে। খবরটা নিয়ে একেবারে তোলপাড় চলছে ওখানে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব মাথা খারাপ করে ফেলছে নিশ্চয়ই চিন্তায়।
আমার লেখা পাওয়ারও আশা ছেড়ে দিয়ে সম্পাদকেরা অন্য লেখককে বরাত দিয়ে দেবে। ইতিমধ্যে কোনো অতি উৎসাহী সংস্থা হয়তো শোকসভারও ব্যবস্থা করে ফেলেছে। না না না, এক্ষুনি যেতে হবে আমায় কলকাতায়। জটুবাবু বললেন, না না, দেরি করা ঠিক হবে না। আপনি ব্যাগপত্র গুছিয়ে নিন, আমি এই ভ্যান রিক্সা পাঠিয়ে দিচ্ছি। ব্যাগে জামা কাপড় নেওয়া হয়ে গিয়েছে। লেখার টেবিলে এসে খাতা পেন নিচ্ছেন সাগরবাবু। সামনে আবার সেই গলা। রাগ করলেন স্যার? মুখ না তুলে বিদ্রুপের গলায় সাগরবাবু বললেন, না না, রাগ করব কেন? খুব খুশি হয়েছি। দৌড়াও দৌড়াও আমার সামনে থেকে, বদের ধাড়ি কোথাকার। যতটা বদ ভাবতেন ততটা নয়। নিরুপায় হয়ে কাজটা করেছি। আমরা কেউ ঝোঁকের মাথায় নিজেকে মেরে ফেলেছি, কেউ বা জানতেই পারিনি কখন মরলাম। যাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়, আমাদের মায়া রয়ে যায় জীবনের প্রতি। অপঘাতে মৃত্যু তো কম নয়। সাধারণ মৃত্যুর ভূতেদের কাছে পাত্তা অবধি পাই না। দূর দূর এলাকায় গিয়ে অপঘাতের মৃত্যুর নিঃসঙ্গ ভূতগুলোকে জড়ো করে এই নাটকের দলটা গড়েছি। ভুলে আছি নিজেদের দুঃখ কষ্টগুলো। থামলো নেতা ভূতটা। সাগরবাবুর মনটা একটু নরম হয়েছে। নেতা ভূতের দিকে তাকালেন। এখন সে একাই এসেছে। ফের বলতে শুরু করলো, আপনার জন্য একটা ভালো ব্যবস্থা করেছি। কলকাতায় গিয়ে এবার থেকে আপনি নিরিবিলি পরিবেশই পাবেন। লোকাল থানার ওসি সেজে পাড়ার ছেলেগুলোকে করকে দিয়ে এসেছি, আর ওরা মাইক বাজাবে না। আনন্দের খবরটা শুনে উৎফুল্ল হলেন সাগরবাবু। ছেলেটা এগিয়ে এসে সাগরবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে করতে বলল, আপনার মতো গুণী মানুষের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, নিজ গুণে ক্ষমা করে দিন স্যার। ছেলেটার মাথার ওপর হাত নিয়ে গিয়ে সাগরবাবু বললেন, বেঁচে থাকো বাবা। পরক্ষণেই নিজের ভুলটা ধরতে পারলেন। ভূতকে বললেন বেঁচে থাকতে। সোজা হয়েছে ছেলেটা, ছলছল করছে ওর চোখ। সাগরবাবুর কষ্ট হচ্ছে এবার শুধু ছেলেটার জন্য, বাড়ি ছেড়ে যাওয়ার কারণে একেবারেই নয়। শুনছিলেন লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প নাটকের দল। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।